উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি বাড়ার কারণে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামে যমুনা নদীর ডান তীর রক্ষার বাঁধের প্রায় 40 মিটার এলাকা আকস্মিকভাবে ধসে গেছে। সোমবার সকালে উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা তীর রক্ষা বাঁধের পণ্ডিতের ভিটা এলাকায় এই ধস দেখা যায়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন জানান, বর্তমানে যমুনা নদীর পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে। এদিকে যমুনা নদীতে পানি বাড়ার কারণে জেলার চৌহালি উপজেলার চর সলিমাবাদ এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ওই স্থানে জিও ব্যাগ ফেলা শুরু করেছে। ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন টেকনাফের নয়াপাড়া এলাকার জাকির হোসেন ও তার স্ত্রী। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাদিম আলী জানান, হাসপাতালের আইসোলেশন ইউনিটে রোগী সেজে অবস্থান করছিলেন এই দম্পতি। পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবা এনে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তারা। অভিযানের সময় তাদের কাছ থেকে 17,000 ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাফিউদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন মালয়েশিয়া অবস্থান করছেন এবং স্থানীয় সময় সকাল 9টার দিকে তিনি আমার পিছনে যেই প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক একটি বৈঠক হয়েছে। তার আগে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পত্নী অর্থাৎ ফার্স্ট লেডি। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানার্থে গার্ড অব অনার প্রদান করা হয়। তারপরে 2 প্রধানমন্ত্রী সেই গার্ড অব অনার পরিদর্শন করেন। তার পরবর্তীতেই 2 প্রধানমন্ত্রীর যে দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছিল, সেখানে অনেকগুলো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিনিয়োগ সম্প্রসারণ এবং বাণিজ্যিক নানান ইস্যু, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ, এইসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি যেই আলোচনার ফোকাস ছিল সেটি হচ্ছে এই শ্রমবাজার আবার নতুন করে শুরু করা, খুলে দেয়া এবং নতুন করে বাংলাদেশি শ্রমিকদের আবার মালয়েশিয়ায় নিয়ে আসার যেই চুক্তি, সেইগুলোর বিষয়ে আলোচনা হয়েছিল। নানান কর্মপরিকল্পনাও সেখানে নির্ধারণ করা হয়েছে। তার পরপরই প্রধানমন্ত্রী অর্থাৎ 2 দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকের পরপরই বাংলাদেশের প্রতিনিধি দলের যারা আছেন তাদের সাথে উচ্চ পর্যায়ের মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের আরেকটি বৈঠক হয়। সেইখানেও 2 দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেই বৈঠকে আবার এই যে চুক্তিগুলার কথা বললাম, সেই চুক্তিগুলা এবং সমঝোতা স্মারকগুলা স্বাক্ষর হয়। সেই অনুষ্ঠান শেষে মালয়েশিয়ার রাজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেইখান থেকে এই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তিনি আবার তার যেই গন্তব্যস্থল অর্থাৎ হোটেল সাংরিলা, যেখানে কালকে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠেছিলেন, এবং সাংরিলায় আবার বেশ কয়েকটি আনুষ্ঠানিক বৈঠক ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। বিশেষ করে এমএমসি স্পোর্টসের চেয়ারম্যানের সাথে একটি বৈঠক ছিল। তারপর এয়ার এশিয়ার চেয়ারম্যানের সাথেও একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আরেকটি বৈঠক ওনার সাথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি মূলত পেট্রোনাস গ্রুপের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আর স্থানীয় সময় বিকেল 3টায় সাংরিলা থেকে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রওনা করবেন। সেখান থেকে চায়না সফর যেটি রয়েছে, অর্থাৎ আগামীকালকে থেকে আবার আনুষ্ঠানিক এবং রাষ্ট্রীয় সফর চায়নায় প্রধানমন্ত্রীর, সেটি শুরু হবে। আজকে বিকেল 3:30টার সময় মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চায়নার উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা সাহিত্যের অবিসংবাদিত কণ্ঠস্বর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী এবং উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণ সভায় নোয়াখালী জেলায় 3 গুণীজন সহ 20 জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতীয় উত্তরণী সংসদের আয়োজনে আলোচনা সভা ও গুণীজনদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রাশেদ নিউটনের সঞ্চালনায় লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর হেলেন নাসরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ কফিল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলমগীর আলোক, স্কিল পলিটেকনিক ইনস্টিটিউট এর চেয়ারম্যান সাহাব উদ্দিন সহ অন্যান্যরা।
মাদক ছাড়ো নয়তো এলাকা ছাড়ো এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রশিদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক আলহাজ মাসুদ আলম সহ অনেকে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, চুরি, ছিনতাই, ইফটিজিং সহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ করা হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে শীর্ষ বৈঠক। সোমবার স্থানীয় সময় সকাল 10:30টায় পারদানা পুত্রা ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই বৈঠকে মিলিত হন। প্রতিনিধি পর্যায়ের এই বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, অবৈধদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন। পাশাপাশি মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের আম, ফলমূল ও সবজি রপ্তানি বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের পক্ষে সমর্থন চাওয়া হয়। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ দলিল দুটি বিনিময় করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে জনগণ বিএনপিকেও দেশছাড়া করবে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র শিবিরে ঢাকা মহানগরীর উদ্যোগে গাইবান্ধায় ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহর হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। নুরুল ইসলাম বলেন, বিগত 20 বছর ধরে রাজপথে একসাথে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করছে। অনতিবিলম্বে এই খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও দেশের জনগণ দেশছাড়া করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নিহত শিবির নেতা সাইফুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে অবিলম্বে দোষীদের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান শিবির সভাপতি। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতিবিলম্বে এই খুনের রাস্তা যদি পরিহার না করেন, একই পন্থায় যদি হাঁটতে থাকেন, এই দিল্লি মামুবাড়ি আপনাদেরও পাঠানো হবে। আমরা লজ্জিত, জুলাই পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে 100 দিনে 605টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাইদ ইমরুল মোজাক্কিম, চেয়ারম্যান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রেজা, স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা। পরিদর্শন শেষে জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। মৌলভীবাজারের বড়লেখায় খরিফ 2 মৌসুমের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, সার এবং চারা বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক চাষিদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোমবার বড়লেখা উপজেলার কৃষি কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার নাইমা নাদিয়া। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ কৃষি বিভাগের কর্মকর্তারা। বাংলাদেশের কাস্টমার ট্রাস্ট ও প্রিমিয়াম কমার্স ইকোসিস্টেম এবং মাত্র 2 ঘন্টায় কাস্টমারের কাছে পণ্য ডেলিভারির লক্ষ্য নিয়ে মিট দ্য প্রেস আয়োজন করেছে ই কমার্স প্ল্যাটফর্মের নতুন আইকন অ্যালাইন মার্ট। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, দীর্ঘমেয়াদী ভিশন ও ই কমার্স প্ল্যাটফর্মে কাস্টমারের আস্থা অর্জনে অ্যালাইন মার্টের পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালাইন মার্টের চেয়ারম্যান মেহেদি হাসান মিঠু, পরিচালক মোহাম্মদ অপু মোল্লা, সায়েদ MA জিন্না, বেসরকারি টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এর ব্যবস্থাপনা পরিচালক সুজিত চক্রবর্তী সহ বিশিষ্টজনরা। বক্তারা বলেন, গ্রাহকদের জন্য শতভাগ আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করে একটি শক্তিশালী ট্রাস্ট ইকোনমি গড়ে তোলাই মূল লক্ষ্য। এ সময় ই কমার্স খাতে লজিস্টিক্স, কাস্টমার সার্ভিসের নতুনত্ব ও কর্মসংস্থান সৃষ্টি করে সবচেয়ে দ্রুত সময়ে পণ্য ডেলিভারি করা সহ অ্যালাইন মার্টের বিভিন্ন পরিকল্পনার বিষয়েও অনুষ্ঠানে বিস্তারিত জানান আয়োজকরা। এবং উনি এটুকু এনশিওর করেছেন যে প্রোডাক্টের জায়গাতেও কনসিডার করবেন না এবং কোনো ফেক বা এরকম কোনো প্রোডাক্টের নিয়ে তারা খুবই কনসার্ন।
সো এই বিষয়ে নিশ্চিত করেছে যে ভালো প্রোডাক্ট দিবে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। বাংলাদেশে আমরা একটা চ্যালেঞ্জ দেখছি যে আমরা যে ধরনের চমৎকার চমৎকার বিজ্ঞাপন বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখি এবং সেখান থেকে দেখার পরে আমরা পণ্য অর্ডার করি, কিন্তু এন্ড অফ দ্য টাইম যখন পণ্যটা হাতে পাই স্যাটিসফ্যাকশন লেভেলটা আমাদের লেভেলটা সেম জায়গায় থাকে না। তো আমরা অ্যালাইনমেন্ট আপনাদেরকে এইটুকু নিশ্চিত করতে পারছি এবং চেষ্টা করব ইন ফিউচারে যে আপনারা যেই পণ্যটা দেখছেন সেই পণ্যটাই আপনারা পাবেন। সো আমরা চেষ্টা করব যে বাংলাদেশে বসে এই যে তার টাইমটা যেন সেভ হয়, তার টাকাটা যেন সেভ হয় এবং বাংলাদেশে বসেই তারা যেন অথেন্টিক প্রোডাক্ট। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আগামী 23 জুনকে কেন্দ্র করে ঢাকার কৌশলগত 200টিরও বেশি পয়েন্টে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে সক্রিয় থাকবেন 18,000-এরও বেশি পুলিশ সদস্য। নিয়মিত বাহিনীর পাশাপাশি ডিবি, সিটিটিসি এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে 15টি কুইক রেসপন্স টিম। যে কোনো নাশকতা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথগুলোতেও তল্লাশি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্ণকাঠি এলাকায় ছাত্রদল পরিচয়ে ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মামলার বাদী মৌসুমী সুলতানা মিলি জানান, মোহাম্মদ রাহাত তালুকদার ও তার সহযোগীরা অবৈধভাবে তার 15 শতক 50 অযুতাংশ জমি দখলের চেষ্টা চালান। এই ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশনার পর বরিশাল বন্দর থানা পুলিশ উভয় পক্ষকে নোটিশ দিয়ে বিরোধী ও সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ ও দখল পরিবর্তন নিষিদ্ধ করা হয়েছে। রাহাত তালুকদারের বিরুদ্ধে ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্মের অভিযোগ থাকলেও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। বন্দর থানার ওসি ইসমাইল হোসেন জানান, আদালতের নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়ে গেছে নবনির্মিত সংযোগ সড়কের প্রায় 500 মিটার অংশ। এতে 177 কোটি টাকা ব্যয় নির্মাণাধীন 1000 মিটার দীর্ঘ সেতুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতেই এই বিপর্যয়। আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। হাওর অধ্যুষিত ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রাম উপজেলার লাখ লাখ মানুষের বছরের পর বছর ভোগান্তি দূর করে সারা বছর সড়ক পথে যোগাযোগ সহজ করতে প্রায় 7 বছর আগে 44 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল অষ্টগ্রামের বাঙ্গালপাড়া নোয়াগাঁও সড়ক। লক্ষ্য ছিল মেঘনা নদীর ওপর 177 কোটি টাকার নতুন সেতুর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকার সাথে সরাসরি সংযোগ স্থাপন। কিন্তু স্বপ্ন পূরণের আগেই হানা দিল মেঘনার ভাঙন। ভাঙনে 500 মিটার সড়ক নদী গর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই গ্রামের। বর্তমানে মাত্র 2 ফুট অবশিষ্ট থাকা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে চলছেন মানুষ। এই অলওয়েদার সড়কটা হচ্ছে আমাদের প্রাণের দাবি, এটা হচ্ছে আমাদের প্রাণের বড় একটা স্বপ্ন। এই সড়ক দিয়ে যাতায়াত আপনার কিশোরগঞ্জ জেলা সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা যোগাযোগ ব্যবস্থা, হাজার হাজার মানুষের সমাগম এখানে। আমাদের সরকার রাস্তা দিয়েছে, ব্রিজ দিয়েছে, 110 কোটি টাকার ব্রিজের কাজ চলতেছে ঠিকই, রাস্তা ভাঙ্গে যাইতেছে। যদি রাস্তা ভাঙ্গে যায়, ব্রিজ দেওয়ার তো কোনো দাম নাই। আমাদের যে নদী ভাঙনটা, এই ভাঙনটা আজকে নতুন না, এই ভাঙনটা প্রায় আরো 8, 9, 10 বছর আগে থেকে আমরা ছোটবেলা থেকে এই ভাঙনটা দেখতেছি। তো আগে থেকে এত তীব্রতা ছিল না। তো এখন 1 মাস যাবত যে তীব্রতা নিছে নদীর, যে ভাঙনের যে তীব্রতা, প্রায় ভাঙতে রাস্তার কাছে যখন আইসা গেছে, তখন এলাকাবাসী মনে করেন যে এটা নিয়ে অনেক ঘুরতেছে, যারা আছে মান্যগণ্য লোক ঘুরতেছে, কিন্তু উপর মহল থেকে কোনো ব্যবস্থা না হওয়ার কারণেই অল্প কিছুদিনের ভিতরে এই রাস্তাটা মনে করেন বিলীন হয়ে গেছে, নদী বিলীন করে এই অবস্থা করছে। মানে 1 সপ্তাহ আগেও আমরা অনেক ভালো দেখছি, এরা যদি অনেক পদক্ষেপ নিত আগের থেকে আমরা অনেক যাতায়াত করতাম। এখন কালকেও আমরা উল্টো দিয়ে গেছি, যার পরে অনেক ভালো লাগছে, কিন্তু এখন আজকের থেকে আর যাওয়া যাচ্ছে না। এখন এই পার থেকে উপরে আয়া উঠু দিয়ে আমরা স্কুলের টিফিন গুলা নিয়ে অনেক কষ্ট হই। সরকারে এই একটা ব্রিজ করছে বাউনবাজা হইতে, আমরা নোয়াগাঁও। এই ব্রিজটা 110 কোটি টাকা দিয়া ব্রিজটা করছে। এই ব্রিজটা করছে শুধু লুডের জন্য। এই লুট এখন ব্রিজ চলতেছে, কাজ ঠিক আছে, লুট তো যাইতেছে গা। এই ব্রিজের এখন কি দাম? অন্তত আমাদের 400 বিঘা জমি নদীতে ভাঙ্গা লয়ে গেছে গা। ওখান রাস্তা ধরে লাইছে, অনেক রাস্তার পানি উন্নয়ন মন্ত্রীর দ্বারা আমার এই অনুরোধ, দ্রুত ভাঙন রোধ তারা আগেই পাওবকে চিঠি দিয়েছিলেন বলে জানালেন এই উপজেলা প্রকৌশলী। এই 500 মিটার মতন আমাদের অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গেছে রোডে।
আনুমানিক ক্ষয়ক্ষতি এখন হিসাব করা যাবে না, যেহেতু ওই যে প্রোটেক্টিভ আছে, এটা নিয়ে 1 কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে এখানে আনুমানিক যেটা দেখা যাচ্ছে। আর এটা এখন যদি খুব তাড়াতাড়ি সংস্কার না হয়, ওই পাশে নোয়াগাঁওটা বিলীন হয়ে যেতে পারে। নোয়াগাঁও একটা গ্রাম, আবার পাশে আমাদের একটা সবচেয়ে বড় একটা ব্রিজ যেখানে কাজ চলতেছে, যেটা ঢাকার সাথে আমরা অষ্টগ্রামের একটা যোগাযোগ ব্যবস্থা হবে এবং ব্রাহ্মণবাড়িয়ার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোডটা আমাদের এটা। এখন এটা সবচেয়ে আমার হইলো খুব তাড়াতাড়ি যদি বিআরডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড যদি এটাকে একটু নদী শাসনের ব্যবস্থা করে, তাহলে আমরা খুব মনে হয় উপকৃত হতে পারবো। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শুধু সড়ক নয়, নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে নোয়াগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা ও শত শত একর ফসলি জমি। এতে মেঘনার উপর নির্মাণাধীন 177 কোটি টাকার সেতুটিও উদ্দেশ্যহীন হয়ে পড়তে পারে। মাহজাবিন প্রিয়া, চ্যানেল এস, নিউজ ডেস্ক। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 72 ঘন্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যে কুড়িগ্রামের নদ নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চলের বাসিন্দারা আগাম প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে সুনামগঞ্জের সুরমাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকছে। সিলেট ও সুনামগঞ্জেও আগামী 3 দিনের স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস রয়েছে। পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র প্লাবিত হওয়ায় 21 জুন থেকে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছে 11 দলীয় ঐক্য। ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সকালে মগবাজারস্থ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, অতীতে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তার অবসান ঘটলেও বর্তমান সরকার আবারও সেই পথেই হাঁটছে। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার যে ষড়যন্ত্র চলছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব, বিভিন্ন স্থানে হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণ আজ নিরাপত্তাহীনতা, হয়রানি ও অস্বস্তির মধ্যে রয়েছে। সংবাদ সম্মেলনে আগামীকাল ও 4 জুলাই 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন 11 দলীয় ঐক্য। প্রায় 17 বছর নিজেদের ক্ষমতায় থাকা টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়ার, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলমান ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার অবসান ঘটলেও আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আন্তর্জাতিক আদালতের রায়ে সমুদ্রসীমা পেলেও বিগত সরকারের উদাসীনতায় সমুদ্রের খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি। যেখানে ভারত ও মিয়ানমার খনিজ উত্তোলন করেছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। তবে বর্তমান সরকার অফশোর এলাকায় কূপ অনুসন্ধান ও জ্বালানি উত্তোলনের নীতিগত উদ্যোগ নিয়েছে। আজ সকালে রাজধানীর খিলক্ষেতে বানুজায় নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস 2026 উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দেশের 92% বাণিজ্য চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক উল্লেখ করে তিনি জাহাজ চলাচল নিরাপদ করার উপর জোর দেন। এছাড়া দেশের 16,000 কিলোমিটার নৌপথকে সাশ্রয়ী ও কার্যকর করতে হাইড্রোগ্রাফির ভূমিকা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির তাগিদে দেন মন্ত্রী। আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত। কিন্তু আমরা সেটার সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি, আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। ভারতের কলকাতায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এর আগে 8 জুন হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। 2024 সালের 13 মে কলকাতার নিউ টাউনে আনারকে নির্মমভাবে খুন করে টুকরো টুকরো করা হয়। ওই বছরের 22 মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। মামলায় গ্রেফতার হয়ে 5 জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া।
এই হত্যাকাণ্ডে শিমুল ভূঁইয়ার পাশাপাশি তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান নামে আরও 2 জন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।